সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আদিত্য শাহিন চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে। প্রবাসের কথা অনুষ্ঠান আপনারা দেখছেন এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানকে নতুন করে সাজাতে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখছে। প্রবাসের কথার নিয়মিত আয়োজনে আজ আমরা কথা বলবো ফেরদৌস খানের সঙ্গে। প্রবাসের কথা অনুষ্ঠানের যিনি পরিচিত মুখ, ফেরদৌস খান বাংলাদেশ লিগ অফ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং তিনি এখানকার যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে এসব সংগঠনের সঙ্গে বহুদিন যাবৎ যুক্ত থেকে কাজ করেছেন। তিনি একেবারে নিউ ইয়র্কে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের মধ্যকার প্রথম দিককার যারা প্রতিষ্ঠিত হয়েছেন সংগ্রাম করে তাদের মধ্যকার একজন। ফেরদৌস খানের সঙ্গে আজ আমরা কথা বলবো বাংলাদেশ ইস্যু নিয়ে। বিশেষ করে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে এবং একটি নির্বাচিত সরকার। এই সরকার গঠনের পরে প্রবাসের যে রাজনীতি, প্রবাসের যে সমাজ, প্রবাসীদের মধ্যে এর একটি বড় ধরনের প্রভাব রয়েছে। আপনারা জানেন যে প্রবাসের মানুষ চেয়ে থাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে কারা অধিষ্ঠিত তাদের পরিবর্তন, এবং যে কোনো কিছুতে প্রবাসের মানুষদের মধ্যে অনেক বিষয় নিয়ে অনেক বেশি মাতামাতি। বাংলাদেশের রাজনীতির যে খবরগুলো এখানে আমরা বিভিন্ন মাধ্যমে পাই, সেই খবরের সবচেয়ে বড় প্রভাব রাখে প্রবাস কমিউনিটির মধ্যে, কারণ তারা এখানে প্রত্যেকটি ঘটনায় তারা অংশগ্রহণ করে থাকে। ফেরদৌস খান, চ্যানেল আই স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। নতুন সরকার গঠন, এবং আমি বলবো যে একেবারে 2024-এর 5 অগাস্ট থেকে একেবারে সর্বশেষ 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, একটি সময় ঝড়ের মতো পার হয়ে গেল। এর মধ্যে অনেকগুলো শব্দ আমরা পেলাম। একটি হচ্ছে যে বিপ্লব, আরেকটি হচ্ছে অভ্যুত্থান, আরেকটি হচ্ছে যে মেটিকুলাস ডিজাইন, আরেকটি হচ্ছে যে 15 বছর আওয়ামী লীগের শাসন, তারপরে আরেকটি নতুন ধরনের সরকার যেখানে তরুণরাই যে সরকারের প্রাধান্যে ছিল। এরপর যে নির্বাচন, আমরা সর্বতোভাবে বলছি যে গণতান্ত্রিকভাবে স্মরণকালে এরকম নির্বাচন হয়নি, কিংবা খুবই ভালো নির্বাচন হয়েছে এটি বলা হচ্ছে। আসলে বাস্তবতাটা কি? আপনি একজন প্রবাসী সংগঠক, দীর্ঘদিন কাজ করছেন, দূরে বসে হলেও আমি বলবো যে এই সব ঘটনার মধ্যে নিবিড়ভাবে দেখছেন। আসলে কতটা সম্ভাবনার আলো দেখছেন, আর এই সময়ের বাস্তবতাটা আপনার মূল্যায়নে কি বলে? আপনাকে ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করব। তো বিষয়টা হলো এই যে, প্রথমেই আমি বর্তমান বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে দেরিতে হলেও আমরা প্রবাসীরা যারা দীর্ঘদিন এই প্রবাসী জীবনযাপন করছি তাদের এইবারই প্রথম ভোটাধিকার আমরা পেলাম। আমরা বাংলাদেশের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার অর্জন করেছি। এর জন্য বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে যখন মুক্তিযুদ্ধ হয় 71 সালে, তখন আমি কলেজে পড়ি। তার মানে আমি মুক্তিযোদ্ধা হিসেবে ওই সময় বিভিন্নভাবে কাজ করেছি। তো সে বিষয়ে যাব না, আমি সংক্ষেপে যাচ্ছি। বর্তমান যে শেষে যে আমাদের জুলাই বা অগাস্টের যে ঘটনাগুলি ঘটে গেল এবং আওয়ামী লীগ সরকার যে বাংলাদেশের রাজনীতি থেকে চলে যেতে বাধ্য হলো, এই সমস্ত ঘটনাগুলোই আমার কাছে খুব রকমের একটা ইম্প্যাক্ট আমার মননে পড়েছে আর কি। সেটা হলো যে আমাদের দেশে আমরা কিন্তু নিহত হত্যার বিরোধিতা করি, এই জন্য যে কোনো মানুষের হত্যাই কাম্য নয়। কিন্তু বিষয়টা হলো যে বাংলাদেশে যেভাবে ঘটনাটা ঘটে গেল এই জুলাই অগাস্ট, এবং বেশ কিছু প্রাণ ঝরে পড়ল, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমরা যদি এটার ভেতরে ঢুকি তাহলে ঘটনাটা ঘটছে কি, এখন যে বাস্তবতা, যে ইলেকশনের পরে আমরা দেখতে পাচ্ছি যে যারা এই বিপ্লব বলি আর একটা ইয়ের ভিতরে অভ্যুত্থান বলি, যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু সেই মানে নিজেরা সংঘবদ্ধ না। কেউ জামাতের সাথে জয়েন করেছে, কেউ
ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্রভাবে তারা ইলেকশন করছেন, আবার কেউ কেউ বিএনপির সাথে জয়েন করেছে। এরা সবাই কিন্তু ওই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল। মানুষের ভিতরে ওই সময়ে যে ইয়েটা ছিল এদের প্রতি, এখন কিন্তু সেটা নাই। তো এখন আমার মনে হয়, আমি ধরেন বাংলাদেশের স্বাধীনতার এই 55 বছর চলছে, আর আমি এই প্রবাসে ইউরোপ এবং আমেরিকায় আছি, তাও প্রায় 48 বছর, 46-48 বছরের মতো হবে। বিভিন্ন দেশের রাজনৈতিক ক্রমবিবর্তন এবং সামাজিক ক্রমবিবর্তন আমি বিশেষভাবে একজন জিওগ্রাফার হিসেবে আমি খুব ইন্টারেস্টেড এগুলির ভিতরে নিজেকে ইনভলভ করার জন্য। তো বাংলাদেশের বিষয়ে আমি একটাই বলবো যে যাই কিছু ঘটেছে সেটার পেছনে তো আর এখন যাওয়া যাবে না। হ্যাঁ, সেটাই আপনার কথার আগে আপনি যেহেতু জিওগ্রাফার হিসেবে আপনি ব্যাপারটাকে আলাদাভাবে বিশ্লেষণ করবেন, আমি বলতে চাই যে রাজনীতিতে যেমন দীর্ঘদিনের ক্ষমতায় থাকা, তারও একটা অবসান ঘটতে পারে যে কোনোভাবে, হয় নির্বাচনের মধ্য দিয়ে অথবা কোনো না কোনো আন্দোলনের মধ্য দিয়ে। এটি সারা পৃথিবীতে হয়ে থাকে। তো আমরা যেই ঘটনাগুলো দেখেছি, এই ঘটনার সত্যতা, ঘটনার গভীরে কিংবা পেছনে কোনো কিছু না গিয়ে আমরা খুব স্পষ্টভাবে যতটুকু সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আমাদের কাছে আসে, ঠিক যতটুকু দেখেছি, ঠিক এই বাস্তবতায় আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আগামীর সম্ভাবনা যদি আপনি বিবেচনা করেন, যে আগামীতে বাংলাদেশের ঠিকই যা যা ঘটনা ঘটেছে এরকম পুনরাবৃত্তি ঘটবে, নাকি একটা সুন্দর, আমরা যেরকম বাংলাদেশের স্বপ্ন সবাই দেখি তার কাছাকাছি একটা বাংলাদেশ আমরা পাবো? না, এটা ঠিকই বলেছেন। আমরা কিন্তু পেছনে যেতে চাই না, আমরা সামনের দিকেই যেতে চাই। কিন্তু বাংলাদেশে গত 55 বছরের যতগুলো এই ধরনের ঘটনা ঘটছে, বিশেষ করে বহু লোক হতাহত হয়েছে, এবং বঙ্গবন্ধু সহ তার পরিবার যেভাবে মানে নিহত হলো, তার পরবর্তী পর্যায়ে যে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা নিলেন, তখন যেভাবে অনেকবার অনেক সোলজারদের ভিতরে কু হয়েছে শুনেছি, এবং বিভিন্নভাবে অনেক মানুষ নিহত হয়েছে। যে ওই সময় যে বিমান বাহিনীর একটা কু হয়েছিল, সেখানেও ঢাকা এয়ারপোর্টের প্রচুর মানুষ মারা গিয়েছিল। এবং পরবর্তী পর্যায়ে এরশাদ সাহেব আসলেন, তিনিও অনেক বিপ্লবের মাধ্যমে, হতাহতর মাধ্যমে বিদায় নিলেন। এবং এরশাদ সাহেবের পরে যে খালেদা জিয়া আসলেন, তার রাজত্ব সময়েও, তার শাসন আমলেও অনেক রকমের বিশৃঙ্খলা হয়েছে। তবে একটা দেশ, আমি কি মনে করি, প্রবাসী হিসাবে আমরা সবসময় চাই আমাদের দেশটা সামনের দিকে যাক। তো এখন সামনের দিকে যেতে গেলে কি দরকার, যে উপযুক্ত শাসক আমাদের দরকার, এবং সেখানে কোনো নির্ভেজাল লোক থাকবে যারা নাকি কোনো দুর্নীতি করবে না, এবং সবচেয়ে ইম্পর্টেন্সি দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তারা হতে হবে ন্যাশনাল এক্সপার্ট। তারা যে যে পদে থাকবেন সেই পদের অভিজ্ঞতা তাকে থাকতে হবে। এবং শেষে যে এই যে দীর্ঘদিন পর, 17 বছর পর, তারেক জিয়া, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, উনিও বিভিন্নভাবে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন, এবং শেষ পর্যন্ত তাকে দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকতে হয়েছে। এবং ওখানে থাকা অবস্থায় উনি বাংলাদেশের রাজনীতির সাথে উনি পরোক্ষভাবে তার যোগাযোগ ছিল, বোঝা যাচ্ছে। এবং দীর্ঘ 17 বছর থাকার পরে উনি যখন ঢাকায় আসলেন, এবং সাধারণ মানুষের তার সম্পর্কে যে একটা বিশাল রকমের আগ্রহ, সেটা তার আগমনের লক্ষ লক্ষ লোকের সমাগম দেখে আমরা বুঝতে পেরেছি। এবং তারপরে বিভিন্ন ঘটনাক্রমে নির্বাচন আসলো, এবং নির্বাচনে উনি জয়যুক্ত হয়ে উনি প্রধানমন্ত্রী। আমরা দেখলাম যে 17 বছর নেপথ্যে থেকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিলেন, এবং এখানে ঠিক বাংলাদেশে পা রাখার 17 বছর পর বাংলাদেশে আসলেন। বাংলাদেশে পদার্পণের ঠিক আপনার 1 মাস 17 দিন অতিবাহিত হতেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এটি আসলে পৃথিবীর ইতিহাসে এটি একটি অন্যরকম ঘটনা, বিরল ঘটনা, এবং যেটি একটি নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হলেন। এই যে মন্ত্রী পরিষদ গঠিত হলো, আপনি বলছিলেন যে যার যার চেয়ারের সে যেন ওই চেয়ারটিতে দায়িত্ব পালনের উপযুক্ত হয়। মন্ত্রী পরিষদের যে কাঠামো,
যেভাবে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, আপনি কি মনে করেন এই ব্যক্তিগুলো কি ওই পদের জন্য, ওই চেয়ারের জন্য যোগ্যতম হবে? না, এটা ঠিক, আমি অবশ্য এটা খুব দুরূহ ব্যাপার। তার কারণ তার যে দল, তার মন্ত্রী পরিষদ গঠন করতে হবে দলের ভেতর থেকে। দলের ভিতরে সবাই তো ওই রকম উপযুক্ত এক্সপার্ট নাই তার, যে কারণে ওই যেহেতু তারা এই 17 বছর স্ট্রাগল করেছে, তারেক জিয়াকে বিভিন্নভাবে ইনফর্ম করেছেন এবং তার নেতৃত্বের প্রতি তারা ছিল, সেই হিসাবে উনি যেটা করেছেন এটার বিকল্প ওনার করার কোনো ক্ষমতা ছিল না। যারা এক্সপার্ট, ন্যাশনাল এক্সপার্ট পৃথিবীর বিভিন্ন অংশে ছড়ায় আছে বা বাংলাদেশে আছে, তাদেরকে উনি এই তার নতুন ক্যাবিনেটে নিয়ে কি করবে, কারণ তারা তো পারস্পরিক যোগাযোগটা ওই রকম ছিল না। তবে আশা করি আমি যে এখন উনি যে মন্ত্রী পরিষদ বা বিভিন্ন কর্মকর্তাদের যে জায়গায় নিয়োগ করুক, উনি ইভ্যালুয়েট করবেন প্রত্যেকটা পোস্ট যারা বিভিন্ন মন্ত্রণালয় আছে তাদের কার্যক্রম ওনাকে বিচক্ষণতার সাথে দেখতে হবে যে সে ওই পদের জন্য সে প্রপার কাজটি করতে পারছে সেটা যদি করতে পারে তাকে রাখা, না পারলে তাকে ওই দলের প্রতি দুর্বলতা না থেকে তাকে সরাইয়া এক্সপার্ট লোককে এখানে স্থানান্তর করা। এই প্রসঙ্গে একটু বলতে চাই যে রাজনীতিতে এই কথা প্রচলিত আছে এবং আমরা এর আগেও দেখেছি, এমনকি বিগত সরকারের সময়ও দেখেছি যে কৃতজ্ঞতার স্বরূপ একজনকে মন্ত্রিত্ব দেয়া, পুরনো তার কোনো অবদানের কৃতজ্ঞতা হিসেবে একজনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী করা, এই প্রবণতা কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে দায়িত্বের জায়গাটিকে দারুণভাবে বিঘ্নিত করে। তো সেই রকম কোনো ঘটনা কি থাকতে পারে কিংবা আছে এবার? না, সেটা ঘটবে, কারণ উনি ওনার রাজনৈতিক দলে যারা দীর্ঘদিন সংগ্রাম করছে, দীর্ঘদিন যারা সাফার করছে বিভিন্ন বা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, তাদের তো উনি একটু করতে হবেই। উনি তো হিউম্যান বিং, উনি তো আর মানে শূন্য থেকে আসেন নাই। কাজে ওনাকে নিজের দল ঠিক রাখতে হলে এগুলি তাকে বাধ্যতামূলক করতে হবে, কিন্তু এটা যেন অতিমাত্রায় না হয়। অতিমাত্রায় না হয় এই জন্য বলি যে মানে মন্ত্রণালয়ে যে থাকবেন প্রধান কর্মকর্তা হিসেবে তাকে অবশ্যই ওই মন্ত্রণালয় সম্পর্কে জানতে হবে। ওই রকম মানে একজন পুতুল বসায় রাখলাম আর সেক্রেটারিরা বা তার সাবঅর্ডিনেটরা কাজ করলো, উনি চোখ বুঝে খালি সিগনেচার করলো, এটা তো রাষ্ট্রীয় অপচয়, আমি মনে করি এক ধরনের অপচয়। তবে আমি মনে করি যে এই 17 বছরে তারেক জিয়া যুক্তরাজ্যে থাকা অবস্থায় ওনার যে বিভিন্ন বক্তব্যগুলি আমরা শুনেছি এবং বাংলাদেশে আসার পরে উনি নতুন গভর্নমেন্ট ফর্ম করার পরে যে সমস্ত কথা উনি বলছেন, তাতে আশাহত হওয়ার কিছু নাই। সম্ভবত উনি বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছেন এবং ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো উনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন না, কিন্তু দেশের কারণে, দেশের স্বার্থে ওনাকে অনেক কিছুই স্টেপ নিতে হবে এবং সেটা অন্যের মানে বিরাগ ভাজন হইলেও ওনাকে এটা করা উচিত। তা না হইলে যেমন গত সরকারের আমলে আমরা দেখেছি, শেখ হাসিনার সরকারের আমলে, সেখানে দেখা গেছে যে নিজের দলের লোকদেরকে প্রাধান্য দিয়েছে যারা কোনো যোগ্য না, যাদের কোনো অভিজ্ঞতা নাই, কোনো এক্সপার্টিস নাই, লেখাপড়া নাই, তারা ওই সমস্ত পদে থেকে ইদানিং শোনা যাচ্ছে যে তারা ব্যাপক দুর্নীতির ভিতরে ডুবেছিল। এবং যেমন জাতীয় সংসদ অধিবেশনে একেবারে প্রথম দিনে তিনি ঘোষণা করেছেন যে যারা সংসদ সদস্য তারা কিন্তু গাড়ি, সংসদ সদস্যের জন্য যে গাড়ি যে সুবিধাটা ছিল সেই সুবিধা নিতে পারবেন না। দ্বিতীয়ত আরো অনেক বিষয়ে তিনি একেবারে সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন। একইভাবে তার যে দুটি প্রধানতম কর্মসূচি, সেই কর্মসূচিগুলো এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। একটি হচ্ছে খাল খনন করা, আর একটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড দেয়া। কাজগুলো নিঃসন্দেহে জনহিতকর এবং এটি জনকল্যাণমুখী। প্রথম দিকে এই উদ্যোগগুলো আমার মনে হচ্ছে যে খুব একটা র্যাপিড উদ্যোগ এবং এই উদ্যোগগুলো দেখে মানুষ কিন্তু অনেক বেশি সন্তোষ প্রকাশ করছে। এখন বাস্তবতা হচ্ছে যে সারা পৃথিবীতেই একটা জিনিস দৃশ্যগত হচ্ছে যে ক্ষমতা যারা দায়িত্বে আসেন তারা খুব তাৎক্ষণিক কিছু ডেভেলপমেন্ট এবং কিছু সংস্কারের উদ্যোগ দেখান, কিন্তু এর পাশাপাশি আমাদের দেশাত্মবোধ, দেশীয় সংস্কৃতি এবং সারা জাতিকে একদম জাগ্রত রাখার যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো আসলে থাকে না। রাজনীতি কিংবা ক্ষমতাসীন সরকার জনগণ থেকে অনেকটা আলাদা হয়ে যায়, উন্নয়ন কাজ করতে থাকে, জনগণ দূর থেকে দেখতে থাকে, কিন্তু জনগণকে সম্পৃক্ত করে যে কাজ করার ব্যাপারটি, সেই ব্যাপারটির প্রয়োজনীয়তা কতখানি আপনি উপলব্ধি করেন? অবশ্যই দরকার আছে, কারণ
সরকার কেন? জনগণের জন্যই তো, জনগণের উন্নয়নের জন্যই সরকার, তাহলে সরকার তো কোনো দরকার হয় না। তা কাজেই তারেক জিয়াকে এটা মানে খুব পুঙ্খানুপুঙ্খক্রমে বিচার করতে হবে। আমি যাদের নিয়োগ দিচ্ছি, যাকে আমি ভার দিচ্ছি, সেই ভার কতটা সে বহন করতে পারে। এবং আমি মনে করি যে তার ভিতরে সে গুডউইল আছে, তার ভেতরের কথা, তার কথাবার্তা শুনে মনে হয় তার ভিতরে সেটা আছে। তাই উনি সেটার ব্যাপারে কতটুকু উনি ডেসপারেট হবেন সেটা ওনার উপরে নির্ভর করে। তবে একজন প্রবাসী হিসেবে আমি বলতে চাই যে এ ব্যাপারে তার কোনো কম্প্রোমাইজ করা ঠিক না। কারণ আমরা ধনী দেশ না, আমাদের মানে নির্ভরশীল একটা বিশাল জনসংখ্যা আছে যারা বেকার। তা আমি মনে করি যত দ্রুত সম্ভব আমাদের দেশের যুবক যারা বেকার আছে তাদের কর্মসংস্থান করে দেওয়া, বা বিদেশে আসতে হলে তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দিয়ে বিদেশে যেন তারা ঝাড়ুদার এবং টয়লেট ক্লিনার হিসাবে না আসতে হয়, তাদেরকে ভালো কাজের জন্য ট্রেনিং দিয়ে বিদেশে প্রেরণ করা। এবং তারেক জিয়াকে এ ব্যাপারে কোনো নমনীয়তা দেখালে চলবে না, তাকে আরও স্ট্রং হতে হবে। এবং আমার দল, এবং 17 বছর সে আমার দলে ছিল, অনেক নির্যাতিত হয়েছে, এটার জন্য রেওয়ার্ড হিসেবে তাকে এই পোস্টটা দিলাম। এটা যদি অনুসরণ করেন তাহলে অচিরেই আমার দেশ আবার উন্নয়ন আসবে না, সেখানে নানান রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের দেশের, আমাদের জাতীয় অর্থনীতি যে 3টি প্রধানতম স্তম্ভের উপর দাঁড়িয়ে, একটি হচ্ছে আমাদের কৃষি, আরেকটি হচ্ছে গার্মেন্টস, আরেকটি হচ্ছে প্রবাসী রেমিটেন্স। তো সেই ক্ষেত্রে আমরা অনুধাবন করতে পারি কখনো কখনো প্রবাসী রেমিটেন্সই 1 নম্বর ভূমিকা রেখে থাকে। তো এখন প্রবাসী কমিউনিটির সংখ্যা বাড়ছে, তাদের অবদান বাড়ছে, দেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে গৌরবোজ্জ্বল করার ক্ষেত্রে প্রবাসীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে সরকার গঠিত হলো সেখানে প্রবাসীদের মূল্যায়নের ব্যাপারে কতটুকু আপনার কাছে কি দৃশ্যগত হয়েছে, কিংবা এ ব্যাপারে সরকারের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা? অবশ্যই আছে। আপনি যেটা বলছেন, কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ, অবশ্যই কৃষিকে আধুনিক করতে হবে। মানে কৃষক আমাদের যে কষ্ট করে সারা বছরে তারা যে সমস্ত দেশের মানুষের খাদ্য উৎপাদন করে, তাদের প্রতি আমি বলতে হয় 1 নম্বর প্রায়োরিটি দিয়ে আধুনিক কৃষি ব্যবস্থা আমাদের দেশে চালু করতে হবে। আবার 2 নম্বর যে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জনকারী, সেটা হলো গার্মেন্টস। এটাকে আমি মনে করি যে এই বর্তমান গভর্নমেন্টের উচিত, এটা তো চলুক গার্মেন্টসেরই, কিন্তু গার্মেন্টসে আমরা কি করি? আমরা শুধু সেলাই করি, কাপড় আনি ইম্পোর্ট করে বিদেশ থেকে, আবার বিভিন্নভাবে অ্যাক্সেসরিজগুলি বিদেশ থেকে নিয়ে আসে, এবং আমেরিকা বা ইউরোপিয়ানদের অর্ডারের মানে বিভিন্ন গার্মেন্টস আমরা সেলাইয়ের মজুরি নেই। এবং বাংলাদেশে মজুরি পৃথিবীর ভিতরে সর্বনিম্ন, যে কারণে আমেরিকান এবং ইউরোপিয়ানরা আমাদের দেশে যায় গার্মেন্টস কিনতে, যাতে নাকি তারা বেশি মুনাফা করতে পারে। এটুকু মেকানিজম, কিন্তু আমি মনে করি এটা দীর্ঘদিন থাকবে না। কারণ এখন প্রযুক্তি যেভাবে ডেভেলপ করছে, এই মানে টেম্পোরারি, এটা আমাদের মনে করেন 5-10 বছরের মধ্যে সমস্ত পৃথিবীর টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে। তখন এখন যেমন আমাদের দেশ থেকে মানুষ অল্প দামে সেলাই করে এখানে আমেরিকাতে মানে $5 জামা কাপড় এখানে এসে $50 বিক্রি হয়, এটা হবে না। তখন এরা এমন টেকনোলজি করবে যে আমাদের ওখানে হাজার হাজার লোকে যে কাজটা করে তারা একদিনে সেটা করে ফেলবে। এটা দিনের পর দিন এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এটার উপরে আর নির্ভরশীলতা থাকা ঠিক না। আমি মনে করি ভবিষ্যতে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের মানব সম্পদের উন্নয়ন করতে হবে। টেকনিক্যালি আমাদের মানুষকে অনেক শিক্ষিত করতে হবে, যাতে সারা পৃথিবীতে মানুষ টেকনিক্যালে জব করে প্রচুর পরিমাণে আর্ন করে আমাদের দেশে পাঠাইতে পারে। আর একটা জিনিস আমি বিশেষভাবে গুরুত্ব দিই, সেটা হলো আইন শৃঙ্খলা। আমরা দেখেছি লাস্ট শেখ হাসিনার আমলে কিছু আগে থেকে 2 বছর আগে থেকে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে আসলো ইলেকশন পর্যন্ত, চরম বিশৃঙ্খলভাবে দেশ চলছে। এইভাবে কোনো দেশ চলতে পারে না। যে দেশে ধরেন 17-18 কোটি মানুষ, কেউ কেউ বলে আরও বেশি, এবং সেখানে লক্ষ লক্ষ লোক ওই মিয়ানমার থেকে এসে আমাদেরকে শেল্টার দিতে হচ্ছে। এইরকম একটা বিশাল জনসংখ্যার ভার নিয়ে রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। ইমিডিয়েটলি আমি মনে করি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হলো যে মিয়ানমার যে সমস্ত উদ্বাস্তুরা কক্সবাজার এলাকাতে দখল করে বসে আছে, তাদেরকে অতি দ্রুত দেশে পাঠাই দেওয়া।
এবং যদি দেশে যদি না পাঠাতে হয়, তবে আমি মনে করি যে বড় বৃহৎ শক্তিদের, বিশেষ করে ইউনাইটেড নেশন এবং আমেরিকা, ইউরোপিয়ানদের সাথে আলাপ করে ওদের থাকার জন্য একটা জায়গা তৈরি করে দেওয়া। আমি বলছি না যে সেখানে একটা বাফার জোন টোন, এর আগে কথাবার্তা অনেক হয়েছে এই ব্যাপারে ইন্টারন্যাশনালি, আমি সে ব্যাপারেও খুব একটা জোর দিয়ে বলছি না। তবে এই যে জঘন্যতম মানবতর জীবনযাপন করছে এই মিয়ানমারের লোকেরা, এদের একটা ব্যবস্থা ইমিডিয়েটলি করতে হবে। আর সেকেন্ডলি হলো যে আমাদের কৃষি ব্যবস্থাটা আমি আগেই বললাম, আমি এর সঙ্গে বলেছিলাম যে প্রবাসী আমাদের যে রেমিটেন্সের উপরে আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ, প্রবাসীদের জন্য এই সরকারের কি করণীয় হতে পারে, আরো কোন দিকে দৃষ্টি দেওয়া দরকার? প্রবাসীরা বস্তুত নানাভাবে নিগৃহীত হয়ে থাকে দেশের অনেকগুলো প্রশাসনিক কাঠামোর কাছ থেকে, ইভেন আপনার এয়ারপোর্ট থেকে শুরু করে তারা প্রত্যেকটি কাজ করতে গিয়ে নানানভাবে নিগৃহীত হয়। প্রবাস জীবনে প্রবাসীরা তাদের পাসপোর্ট, ভিসা সংক্রান্ত নানান ছোট ছোট কাজে তাদের হয়রানির শিকার হতে হয় বিভিন্ন দেশে। এসব থেকে উত্তরণের জন্য আপনার কি পরামর্শ আছে? এটার জন্য ব্যবস্থা হলো যে মানে তার অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে প্রবাসীদের যে সংগঠন, যেমন ধরেন প্রথমে যখন আমরা এয়ারপোর্টে যাই, এয়ারপোর্ট ব্যবস্থাটা উন্নত হতে হবে। যেমন আমরা দেখি যে অনেক প্রবাসীরই জিনিসপত্র এয়ারপোর্ট থেকে চুরি হয়ে যায়, বা ধর ইমিগ্রেশনে গেলে পর অনেক সময় অনেক রকম হ্যারাসমেন্ট হয়, বা ইমিগ্রেশন থেকে বেরিয়ে যখন তো উনি যান তখন ওর কাস্টমসের লোকেরা বিভিন্ন জিনিস নিয়ে টানাটানি করে। এটা কিন্তু বন্ধ হওয়া উচিত, ইমিডিয়েটলি বন্ধ। তো আমি এটা বলছি যে প্রবাসীদের ভিতরেও কিছু অবৈধ কাজ হয়, সেটা হলো ধরেন অনেকে মধ্যপ্রাচ্য থেকে গোল্ড নিয়ে যায়, সেটা ব্ল্যাক মার্কেটিংয়ে তারা হিসাবে তারা বিভিন্ন লোকের হয়ে কাজ করে, এগুলো বন্ধ হওয়া উচিত। কাজেই সমস্ত এয়ারপোর্টে ইমিগ্রেশন ব্যবস্থা এবং এয়ারপোর্টে যে সমস্ত যারা লাগেজ হ্যান্ডলিং করে সেখান থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাটার আরও উন্নয়ন হতে হবে। যেমন ইমিগ্রেশন আমি এখনও দেখি যে আমরা বিদেশে থেকে এই ধরেন 30-40 ঘন্টা প্লেনে থেকে বা রাস্তায় থেকে যখন এয়ারপোর্টে যে পৌঁছি তখন আর মানে স্বাভাবিকই থাকে না। তারপরে দেখা যায় আমাদের বিভিন্ন সময় অনেক সময় তারা আটকে রাখে, এটা সেটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু সেটার কম্পিউটারাইজড একটা ব্যবস্থা হওয়া উচিত, যাতে নাকি যিনি ইমিগ্রেশন অফিসার তিনি যেন এই সুযোগটা না পান। সেই জন্যই এটা উন্নত দেশের মতো যেভাবে আমরা পাসপোর্ট দিলে পরে সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যায়, এই ধরনের অটোমেট ব্যবস্থা আমাদের দেশে চালু হওয়া উচিত ইমিডিয়েটলি। তারপরে যে আমি দেখলাম যে প্রবাসীদের জন্য ডেস্ক তৈরি, এতে কোনো কাজ হবে না। এগুলো যারা ডেস্ক চালাবে তারা নিজেদের স্বার্থেই কাজ করবে। কাজে এগুলো না করে সামগ্রিকভাবে যদি ওরিয়েন্টেশন না হয়, সবার মধ্যে যদি সেই ব্যাপারটা জাগরণ সৃষ্টি না করা যায়, তাহলে আসলে আমার মনে হয় সেটা কোনো কাজের না। ওটা ডেস্ক ফেক্স না করে সেটাকে অটোমেট করা উচিত। মানুষকে উন্নত দেশে যেভাবে ইনকামিং ইমিগ্রেন্টদের যেভাবে ট্রিট করা হয় ওই ব্যবস্থা আনতে হবে। ধন্যবাদ ফেরদৌস খান। আমরা শুনছিলাম খুব প্রবাসের কথাই খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, বিশেষ করে নতুন সরকার গঠন, নতুন সরকারের কাছে প্রত্যাশা, নতুন সরকারের কাঠামো নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনাও আমরা করলাম এই অনুষ্ঠানে। প্রবাসের কথা দেখতে থাকুন, প্রবাসের কথাই আপনারা মতামত রাখুন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা এই অনুষ্ঠানকে নতুনভাবে সাজানোর চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ ফেরদৌস খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।